গুড ইভিনিং। তো আমাকে অনেকেই তোমরা জানিয়েছো যে তোমাদের এই যে লেভেল অফ সিগনিফিকেন্স বা নির্ভরযোগ্যতার স্তর এই বিষয়ে কোনো একটা নোট বা পিডিএফ দেওয়া, ঠিক আছে? তো দেখো, আমি এই বিষয়ে আমি দেখলাম যে বেশিরভাগ বই যেগুলো আছে প্রত্যেকটা বইয়েই খুব ছোট ছোট করে দেওয়া আছে, হ্যাঁ, যেটা হয়তো 2 নম্বরের জন্য ঠিক আছে, কিন্তু যখনই সেটা 5 নম্বর বা তার বেশি হবে, তো তখন কিন্তু সেইটা দিয়ে কিন্তু কখনো তোমাদের চাহিদা পরিপূরণ হবে না। অর্থাৎ নোটের কোয়ালিটি ঠিক থাকলেও কিন্তু কোয়ান্টিটিটা কমে যাবে। ঠিক আছে? তো আমি এইজন্য খুব অল্প সময়ে আমি তোমাদের একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি লেভেল অফ সিগনিফিকেন্স এর উপরে বা নির্ভরযোগ্যতার স্তরের উপরে। তো এখানে আমি হয়তো পিপিটিটা সম্পূর্ণটা মানে করার সময় পাইনি। এটার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তবে এটা বলতে কি বোঝে এটার ধারণাটা দেব, এবং সেই ধারণা থেকেই বৈশিষ্ট্যগুলো কি কি হবে আমি সেটাও বলে দিচ্ছি একসঙ্গে, এবং গুরুত্ব বা সুবিধাগুলো কি কি আমি সেটাও তোমাদের একসঙ্গে, বা ব্যবহারগুলো কি কি আমি এটাও তোমাদের একসঙ্গে বলে দিচ্ছি। ঠিক আছে? অর্থাৎ এখানে মূলত ওর যে ধারণা এবং হচ্ছে ওর বৈশিষ্ট্য এবং আ ব্যবহার। ঠিক আছে? তো এটা। তাহলে দেখো, এইজন্য আমি লাইনগুলো ১ম এ আস্তে আস্তে পড়ব যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো, তাহলে এখানে ১ম যে কথাটা, যে নির্ভরযোগ্যতা স্তরের ধারণা, মানে নির্ভরযোগ্যতা স্তর কাকে বলে? তাহলে এখানে তোমাদের ১ম এ মনে রাখতে হবে, দেখো, যে যখন দুটো বা দুটি নমুনা দলের মধ্যেকার পরিমাপের পার্থক্য, অর্থাৎ প্রকৃত পার্থক্যের নির্দেশক কি না, অর্থাৎ ওই দুটোর নমুনা দলের মধ্যে যে আমরা পার্থক্যটা বের করার চেষ্টা করব, তো সেই পার্থক্যটা সেটা নির্ণয় করতে পারছে কি না, যে পরিমাপ কৌশলটা তার কথা বলছে। তো তার নির্ণয় করার জন্য যেমন এটা আমরা কি করি, একটা প্রকল্প গঠন করি বা গঠন করতে হয়, তেমনি কিন্তু সর্বশেষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেই প্রকল্পটি গ্রহণ করা হবে নাকি সেই প্রকল্পকে বর্জন করা হবে, বা একসেপ্টেড হবে না রিজেক্ট হবে, এই বিষয়টা। তো তার পরবর্তীকালে সেটাও কিন্তু আমাদেরকে বিচার করা প্রয়োজন। তাহলে এই যে ২ টো বা ৩ টে লাইন থেকে, এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি? যে এই যে নির্ভরযোগ্যতা যে আছে বা লেভেল অফ সিগনিফিকেন্স, তাহলে এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি দাঁড়াচ্ছে? যে এটি সবসময় ২ টো চলের মধ্যে তুলনা করে। কি? এটা একটা তাহলে তোমাদের বৈশিষ্ট্য হলো। এরপর কি হচ্ছে? এই যে ২ টো চলের মধ্যেকার যে পরিমাপের পার্থক্যটা যা আছে, অর্থাৎ যে ২ টো চলের মধ্যে যে পার্থক্যটা আছে, যে প্রকৃত পার্থক্যটা আছে বা অ্যাবসোলিউট যেটা ডেভিয়েশন, বা যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলছি, ঠিক আছে? এটা ভালো করে বোঝো। এই যে পার্থক্যটা আছে, তাহলে এই পার্থক্যটাকে নির্ণয় করার জন্য আমরা কি করি? একটা প্রকল্প গঠন করি। তাহলে এই যে সিগনিফিকেন্স লেভেল যা আছে, তাহলে এর একটা বৈশিষ্ট্য এটা হয় কিনা? যে আমরা এটা করতে গেলে কি করি? আমরা অনেক সময় আমরা এই যে প্রকল্পটাও গঠন করে থাকি। অর্থাৎ হাইপোথিসিস যেটা আছে, যেটা হয়তো আমরা নাল হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস এটা কিন্তু গ্রহণ করি। তাহলে এটাও কিন্তু একটা কিন্তু এর বৈশিষ্ট্য হয়ে গেল। এরপর কথা হচ্ছে, এই যে আমরা একটা প্রকল্প গঠন করলাম, এটাকে আল্টিমেটলি বা সবার শেষে সেটাকে আমরা গ্রহণ করব নাকি বর্জন করব, এই স্তরটি সম্পর্কে আমরা এই যে এটা গ্রহণ করা বা বর্জন করা, এটার জন্যই কিন্তু আমরা কিন্তু শেষে কিন্তু আমরা এই যে লেভেল অফ সিগনিফিকেন্স, এই যে মাত্রাটা আছে, এই মাত্রাটার ভিত্তিতেই কিন্তু সেটাকে আমরা কিন্তু গ্রহণ করছি বা বর্জন করছি। ঠিক আছে? তাহলে এটাও তার একটা তাহলে তার বৈশিষ্ট্য হলো বা তার ব্যবহার হলো। এরপর আমি আবার কি বলছি, যে অর্থাৎ ২ টি নমুনা দলের মধ্যে বিশেষ বৈশিষ্ট্যের দিক থেকে যে আপাত পরিমাপগত পার্থক্য দেখা যাচ্ছে। বোঝা গেছে? আপাত পরিমাপগত অর্থাৎ যেটা আমরা মানে কোন একটা টেস্ট না কোন একটা পরিমাপ। ধরুন তারপরে ভেরিয়েবিলিটির যে কোনটা মেজারমেন্ট করলাম। তো সেটা করার পর আমরা দেখলাম যে ওর মধ্যে কি পার্থক্যটা আছে। এবং তা বিচার করার জন্য কিন্তু নির্দিষ্ট একটাকে আদর্শ মান গ্রহণ করা প্রয়োজন হয়। ঠিক আছে? এই যে তাৎপর্য নির্ণয়ের কাজ যেহেতু চরমভাবে গ্রহণ করা সম্ভব নয়, সেহেতু কয়েকটি আনুমানিক স্তর। তাহলে এখানে কি বলছে? লেভেলটাকে আমরা কি করছি? আনুমানিক স্তরের একটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটাও কিন্তু একটা তার ব্যবহার হলো, আবার তার কিন্তু একটা বৈশিষ্ট্যও হয়ে গেল এটা। এবার কথা হচ্ছে যে এক্ষেত্রে আমরা কি করছি? যে এই যে লেভেল অফ সিগনিফিকেন্স আছে বা ২ টো নমুনা দল যা আছে, তার মধ্যে যখন আমরা কি করছি? পার্থক্যটা নির্ণয় করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা কি হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা অনুমানকে ধরে নিতে হচ্ছে। তাহলে এটা একটা অসুবিধার একটা জায়গা আছে, যে অনুমানের ক্ষেত্রে আমরা এটা করি। সঙ্গে আরেকটা কি আছে, যে যেহেতু আমরা এই যে যখন ২ টো নমুনা দলের মধ্যে আমরা তুলনা করি, সেটা যে প্রকৃতপক্ষে যেটা একটা পার্থক্য, সেটা কখনো কোনোদিন কোনোভাবেই কিন্তু আমরা কিন্তু পরিমাপ করতে পারি না।
এক্ষেত্রে যদি আমরা উদাহরণের কথা বলি, তাহলে কি দেখা যাবে? যেটা দেবাশিস পালের একটা বই আছে, যে কি আছে? ধরুন যে কোনো একজন ব্যক্তির বুদ্ধির সঙ্গে বা বুদ্ধাঙ্কের সঙ্গে পারদর্শিতার একটা অভিক্ষা হলো। তাহলে এক্ষেত্রে তার বুদ্ধি আমরা সেটা ছেড়ে দিলাম। তোমার, আমার, আমাদের কথা বলি। আমরা যারা যতই ভালো টিচার হই না কেন, আমরা যতই ভালো কাছের লোক হই না কেন, আমরা কি সমগ্র কিছু দিয়ে বা সমগ্র মানে ইচ্ছা থাকলেও কি আমরা আমাদের মধ্যে যতটুকু কোয়ালিটি আছে সেই সম্পূর্ণটাকে ছেলেমেয়েদের মধ্যে বিলিয়ে দিতে পারি? পারি না। মানে ইচ্ছা থাকলেও সেটার উপায় নেই। ঠিক সেই বিষয়টা কিন্তু এখানেও ঘটে। অর্থাৎ যতটুকু তাদের মধ্যে পার্থক্য আছে সেটা কোনোভাবেই কিন্তু জানা সম্ভব নয়। তাহলে এটাও একটা তাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেল। সঙ্গে এটা একটা অসুবিধাও হয়ে গেল। এটা একটা। এরপর তখন কি হচ্ছে? এবার এখানে আমি আরেকটা কথা বলি। সে কথাটা হচ্ছে এরকম, যে দেখো, এখানে নির্ভরযোগ্যতার স্তর মানে এটা, যে মনে করো আমি, তুমি বা যে কেউ আমরা কোনটা গবেষণা করলাম। তো এই যে গবেষণাটা যে করলাম, তো গবেষণা করার পর আমরা কি কোনোদিনও কি বলতে পারবো যে আমার এই গবেষণাটা ঠিক? কোনোদিনও আমরা বলতে পারবো না। যদি আমরা এখানে যদি আমরা করোনা ভাইরাস যখন ছড়িয়ে গেল, তো তখনকার ওদের যে টিকাগুলো যে আবিষ্কার হলো, তখন তাহলে কি হচ্ছে? তখন এটা বলা হচ্ছে যে এই যে একটা টিকা আসলো বা এই যে একটা মেডিসিন আসলো, এটা কিন্তু করোনা ভাইরাসের জন্য উপযোগী। কিন্তু তা কিন্তু হয়েছে? তা কিন্তু হয়নি। যাই হোক, তো এটা যে এই যে ওরা যে বলছে যে এটা কত, মানে তাদের গবেষণাটা সার্থক হয়নি। হয়েছে সেটা কত পরিমাণে? সেটা হয়তো টেস্ট করে দেখা গেল যে সেটা ১০০ বার টেস্ট করা হলো। ১০০ বারের মধ্যে দেখা গেল যে ৯৮, ৯৭, ৯৫, ৯৯ কোনো একটা মাত্রা, অর্থাৎ ১০০ বারের মধ্যে সেটা ৯৯ বার একই রেজাল্ট দেখালো। কিন্তু একবার ভুল রেজাল্ট দেখালো। অর্থাৎ করোনার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল। যে তার রেজাল্টগুলো ঠিক, তার গবেষণা বা তার ইসেটা ঠিক। কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু সে কিন্তু পরিপূর্ণতা পায়নি। যার জন্যই কিন্তু আমাদের সেটার জন্য এখনো আমাদেরকে পিছিয়ে থাকতে হচ্ছে, বা এখনো আমাদেরকে বিভিন্ন রকম সমস্যার মোকাবিলা করতে হচ্ছে। তো এবার যেটা কথা, যে স্যার তাহলে এখানে কি বিষয়টা হচ্ছে? এখানে বিষয়টাও কিন্তু মানে সেটাই হচ্ছে। অর্থাৎ আমরা শিক্ষার সঙ্গে সম্পর্কিত বা সামাজিক বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত আমরা যত রকমের গবেষণা করি, সেই সকল গবেষণার ক্ষেত্রেই কিন্তু দেখব যে আমরা যা রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটা কিন্তু ১০০% কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক আছে? সেটা কিন্তু ১০০% ঠিক হচ্ছে না। তাহলে সেটা কি, সেটা কত পার্সেন্ট হচ্ছে? সেটা হয়তোবা সেটা ৯৯% এ হচ্ছে, অথবা সেটা ৯৫% এ হচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে লেভেলটা যে আছে ৯৯, ৯৫, ঠিক আছে? তো এটাকেই কিন্তু আমাদের কিন্তু তাৎপর্যতার একটা আ নির্ণয় বা একটা লেভেল ধরা হয়েছে। তার কারণ এখানে বা এই যে মাত্রাটা আছে, এই মাত্রার সঙ্গে আমরা এটা স্বীকার করছি যে, এইজন্য আরেকটা কথা বলি যে, যেমন এনপিসি নরমাল প্রবর্টি কার্ভ, দেখবে কার্ভের যে সর্বশেষে বাটিটাকে যখন আমরা উল্টে দিচ্ছি, সর্বশেষে দেখবে যে ভূমির মধ্যে কিন্তু সেই যে রেখাগুলো সেগুলো কিন্তু স্পর্শ করছে না। তার আগেই হয়তো তাকে কেটে দেওয়া হচ্ছে, নচেৎ সেটা কিন্তু পুরোপুরি স্পর্শ করছে না। অর্থাৎ কোনো বিষয় কিন্তু ১০০% খাঁটি হতে পারে না। তো এরকম আরকি। তো এইজন্যে আমরা যে সমস্ত গবেষণাগুলো করি শিক্ষার সঙ্গে বা সমাজবিদ্যার সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়গুলো আমরা দুটো লেভেলে আমরা এখানে প্রিপারেট করছি। ঠিক আছে? বা আমরা এখানে যাচাই করছি। তাহলে বোঝা গেছে এটাকে তাহলে আমরা কি করছি? এত% লেভেলে দেখছি। এবার এই যে এটা যে আছে, এটাকে আমি আবার এই জায়গাটা দেখো ভালো করে, যেটা তোমাদের হয়তো অনেকেই পড়েছো। কি আছে? যে যখন কোনো ঘটনা ঘটার সম্ভাব্যতা ১০০ বারের মধ্যে ৯৫ বার হয়, তখন বলা হয় উক্ত ঘটনাটি ঘটার সম্ভাব্যতা ০.৯৫ এর মাত্রায় তাৎপর্যপূর্ণ। অর্থাৎ যেটা আমি বললাম কি, ওই যে 95% লেভেল। ঠিক আছে? তাহলে ওর মধ্যে একটা আ থাকে, এবং যার জেড ভ্যালু কি এটা। তাহলে এই যে এর জেড ভ্যালু এটা, এটাও বৈশিষ্ট্য, ওটাও বৈশিষ্ট্য। এবার এটাই দেখো ভালো করে, যে এটা মূলত এত পার্সেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে কি এটা ব্যবহার হচ্ছে? এবার কি হচ্ছে, যখনই একটি ঘটনা ১০০ বারের মধ্যে ৯৯ বার হয়, তখন তাকে আমরা কি বলছি? ০.৯৯ মাত্রায় তাৎপর্যপূর্ণ, এবং যার জেড ভ্যালু হচ্ছে গিয়ে এটা। এবার এখানে দেখো সর্বশেষে আমি একটা কথা বলেছি যে এই ঘটনাটি, যাই হোক, এটা আমি লাইনটা দিতে ভুলে গেছি, যার জন্য ভীষণভাবে দুঃখিত। তো সেটা হচ্ছে এরকম যে এই যে লেভেল অফ সিগনিফিকেন্স যে আমরা যে করছি, তো এটা যে পদ্ধতিতে করছি সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু
এনপিসি নরমাল প্রবাবিলিটি কার্ভ এর সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ওই ক্ষেত্রে আমরা SD1 মানে সিগমা 1, সিগমা 2, সিগমা 3 তে যা ভ্যালুগুলো দেখছি সেইভাবেই কিন্তু আমরা কিন্তু এটাকেও কিন্তু আমরা কিন্তু এখানে যাচাই করতে পারি। ঠিক আছে? তো সেটা যেমন ধরে নাও যে মাঝামাঝি যদি আমরা ধরি যে 0 তারপর তার একদিকে প্লাস মাইনাস সিগমা 1, সিগমা 2 এমন করে আছে প্লাস মাইনাস। তো ওখানে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখছি সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানেও কিন্তু গ্রহণ করা হয়। ওকে? তো যাই হোক, তাহলে আশা করি তোমরা এই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের এই ক্লাসটি কী রকমের হবে বা কিভাবে তোমাদেরকে এটা জানতে হবে। ঠিক আছে? তো এই যে তোমাদের এই প্রত্যেক লাইন ধরে, ধরে কেউ যদি ভালো করে একটু বোঝে দেখবে যে এইটুক লাইনের মধ্যে থেকেই তোমাদের ব্যবহারও হয়ে যাবে, তোমাদের বৈশিষ্ট্যও হয়ে যাবে। এবার কথা হচ্ছে আমি এটুকু বলব, তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো, "স্যার আপনি তাহলে কেন নিজে টাইপ করে দিলেন না?" সত্যি কথা আমি খুব একটু ব্যস্তই ছিলাম। এইজন্যই এত তাড়াহুড়োর মধ্যে আমি এই ছোট্ট পিপিটি যেটা ছিল আমি এটা নিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম যাতে তোমরা যাতে এই বিষয়টাতে যদি ৫ নম্বর বা ৬ নম্বর প্রশ্ন আছে যাতে কেউ ঘাবড়ে না যাও এইজন্য। ঠিক আছে? তাহলে তোমরা যারা নতুন আমি প্রত্যেকেই বলব যে তোমরা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো এবং আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে তোমরা জয়েন করো। যদি কারো এই পিপিটির প্রয়োজন হয় তাহলে তোমরা সেটা ওখান থেকে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। সবার কালকের পরীক্ষা খুব ভালো হোক।